শুরুতেই আমরা দেখতে পাই যে বিশাল কিছু মনস্টার এই পৃথিবীর উপর আক্রমণ করে বসেছে। দেখতে ভীষণ ভয়ঙ্কর এই মনস্টারগুলো অবলীলায় মানুষদের শিকার করে এবং তাদের নির্মমভাবে হত্যা করতে শুরু করে। পরিস্থিতি এতটাই ভয়াবহ রূপ নেয় যে পৃথিবী থেকে প্রায় সমস্ত মানুষই বিলুপ্তির পথে চলে যায়। কেউ কোনোভাবেই বুঝতে পারছিল না যে এই মনস্টারগুলো আসলে কোথা থেকে এসেছে। কিছু মানুষ মনে করত যে হয়তো এটা তাদের পাপের শাস্তি, আবার কিছু মানুষ বিশ্বাস করত যে কোনো কাকড়া বিছে বা বিষাক্ত পোকামাকড়ের কামড়ে মানুষের শরীরে এমন এক সংক্রমণ ছড়াচ্ছে যার ফলে মানুষ নিজেই মনস্টারে রূপান্তরিত হয়ে যাচ্ছে। এছাড়া অনেকের ধারণা ছিল যে এরা হয়তো ভিন গ্রহের প্রাণী বা এলিয়েন, কিন্তু এই সবই ছিল অনুমান আর গল্প মাত্র। আসল রহস্যটা আসলে কারোরই জানা ছিল না। তো এরপর আমরা পল নামের একজন সার্ভাইভারকে দেখতে পাই যে সেই সময় শহরের ভেতরে নিজের বেঁচে থাকার জন্য প্রয়োজনীয় জিনিসপত্র জোগাড় করছিল। ঠিক তখনই বিপদের সাইরেন বেজে ওঠে। পল নিজের প্রাণ বাঁচাতে দৌড়াতে শুরু করে। যাওয়ার পথে চারদিক থেকে নানান রকম বিপদ তাকে ঘিরে ধরেছিল এবং চারপাশে শুধু মনস্টারদের গর্জন আর বোমা বিস্ফোরণের আওয়াজ শোনা যাচ্ছিল। সেই আওয়াজে পুরো পৃথিবী কাঁপছিল এবং আকাশ কালো ধোঁয়ায় ঢেকে গিয়েছিল। এখানে পল বিপদ কেটে যাওয়ার অপেক্ষায় একটি খালি বাড়ির ভেতরে আশ্রয় নেয়। সেখানে সে দুটি ছোট্ট বাচ্চাকে দেখতে পায় যারা ভয়ে কাঁদছিল। পল সেই বাচ্চা দুটিকে নিজের সাথে নিয়ে নেয়। এরপর বহু বছর কেটে যায় এবং আমরা দেখতে পাই যে পল যে দুটি ছোট বাচ্চাকে নিজের কাছে আশ্রয় দিয়েছিল, সময়ের সাথে সাথে তারা এখন বেশ বড় হয়ে উঠেছে। তারা বেঁচে থাকার জন্য প্রয়োজনীয় জিনিসপত্র জোগাড় করার কাজে পলকে অনেক সাহায্য করত। তবে রাত হওয়ার আগেই তাদের ঘরে ফিরে আসতে হতো, কারণ এতদিনে এই পৃথিবীতে একটা নিয়ম তৈরি হয়ে গিয়েছিল যে রাতের বেলা সেই মনস্টারগুলো মুক্ত হয়ে ঘুরে বেড়াতো। আর আজকেও নিয়ম অনুযায়ী সন্ধ্যার সময় পলের এক ছেলে জোসেফ সবার আগে ঘরে ফিরে আসে। সে তার কুকুরটিকে ঘরের ভেতরে নিয়ে আসে এবং বাড়ির সমস্ত দরজা ও জানালা ভালো করে বন্ধ করে দেয়। অন্যদিকে পল বাইরে দাঁড়িয়ে তার অন্য ছেলে থমাসের জন্য অপেক্ষা করতে থাকে, কারণ থমাস বরাবরের মতো আজকেও ফিরতে অনেক দেরি করে ফেলেছিল। বাড়ি ফিরেই থমাস নিজের সাফাই দিতে শুরু করে। সে বলে, বাবা তুমি তো জানোই যে খামারের কাজ করতে আমার কতটা ভালো লাগে, আর সেখান থেকে আসতে আসতে একটু বেশি সময় লেগে যায়। এতে সত্যি আমার কোনো দোষ নেই। তো এই খামারগুলো যেখানে থমাস কাজ করত সেগুলো আসলে তাদের প্রতিবেশীদের ছিল। পল তাকে সতর্ক করে দেয় যে পরের বার যদি দেরি হয় তবে তাকে আর সীমানার বাইরে যেতে দেওয়া হবে না। রাতে খাবার খাওয়ার সময় আগে তারা বাড়ির সমস্ত দরজা জানালা ঠিকমতো লক করা আছে কিনা তা ভালোভাবে পরীক্ষা করে নেয়। তারপর তারা রাতে বেশ ভালো একটা ডিনার করে। ঠিক খাবার খাওয়ার সময়ই জোসেফ থমাসের খামারে যাওয়া নিয়ে তাকে খেপাতে শুরু করে, কারণ সে জানতো যে থমাস তাদের প্রতিবেশী রোজকে খুব পছন্দ করে। জোসেফের এই ঠাট্টা তামাশা শুনে থমাস এতটাই রেগে যায় যে দুই ভাইয়ের মধ্যে তুমুল ঝগড়া বেঁধে যায়। এসব দেখে পল রেগে গিয়ে তাদের বকাঝকা করে বলে, চুপচাপ বসে পড়ো, তোমরা মানুষ, কোনো পশুর মতো আচরণ করো না যে এভাবে একে অপরের সাথে লড়াই করবে। এই সবকিছুর মাঝেই হঠাৎ পল লক্ষ্য করে যে তাদের কুকুরটি আজ অদ্ভুতভাবে মাটিতে শরীর ঘষছে। সে দরজার দিকে তাকায় এবং তার মনে হয় যেন কেউ দরজায় কড়া নাড়ছে। থমাস এবং পল পরীক্ষা করতে যায় এবং তখনই তারা বুঝতে পারে যে যে বিপদ থেকে তারা এতগুলো বছর ধরে নিজেদের বাঁচিয়ে আসছিল, আজ সেই বিপদ স্বয়ং তাদের দরজায় এসে হাজির হয়েছে। আসলে দরজার ওপাশে সেই ভয়ঙ্কর মনস্টারটি ছিল যা ঘরের ভেতরে ঢোকার চেষ্টা করছিল। পল এবং থমাস গায়ের সমস্ত শক্তি দিয়ে দরজাটি বন্ধ রাখার চেষ্টা করতে থাকে যাতে সেই প্রাণীটি ভেতরে না আসতে পারে। তখনই থমাস জোসেফকে চেঁচিয়ে বলে, তুমি ওখানে বসে বসে কি করছো? আমাদের সাহায্য কেন করছো না? দেখতে পাচ্ছ না এটা কত বড় বিপদ? জবাবে জোসেফ বলে, না, আমি আসলে ওই মনস্টারের আচরণ লক্ষ্য করছিলাম। ও প্রথমবার 20 সেকেন্ড ধরে নক করেছে, দ্বিতীয়বার 10 সেকেন্ড, আর শেষবার মাত্র একবার নক করে এখান থেকে চলে গেল। এখানে জোসেফের ধারণা ছিল যে মনস্টারটি প্রথম 20 সেকেন্ড আসলে দরজাটি পরীক্ষা করছিল। দ্বিতীয়বার যখন সে 10 সেকেন্ড ধাক্কা দেয় তখন তার মধ্যে অনেক শক্তি ছিল এবং সম্ভবত সেটাই ছিল দরজা ভাঙার তার আসল চেষ্টা। কিন্তু যখন 10 সেকেন্ডেও দরজা ভাঙলো না তখন শেষে ক্লান্ত হয়ে মনস্টারটি মাত্র একবার নক করে চলে গেল। পল তার এইসব কথা খুব মনোযোগ সহকারে শোনে। তো এরপর সকাল হয়ে যায়। আপাতত বিপদ কেটে গিয়েছিল। পল বাইরে যায় এবং দরজার ওপাশে সেই মনস্টারটির নখের আঁচড় আর দাগ দেখতে পায়। পুরো দিনটা কাজ করতে করতেই কেটে যায়। এখানে পল লক্ষ্য করে যে থমাস আজ অনেক কাজ করছে, কিন্তু জোসেফ সারাদিন ঘর থেকে বের হয়নি। এবার পল তাকে দেখতে যায়। তখন সে দেখে যে জোসেফ একটা গাড়ি বানানোর চেষ্টা করছে। পল ভেতরে আসতেই জোসেফ তাকে বলে, আমি প্রতিদিনের এই ভয়ের জীবন থেকে ক্লান্ত হয়ে পড়েছি। আমি চাই আমরা এখান থেকে পালিয়ে যাই, আর এই কারণেই আমি এই গাড়িটি বানাচ্ছিলাম। আমি জানি না এটা কাজ করবে কিনা।
জিপের মতো দেখতে এই গাড়িটিকে ভালো করে পরীক্ষা করার পর পল জোসেফের প্রশংসা না করে থাকতে পারে না। পল নিজেই বুঝতে পারছিল না যে সে কি ভাববে। জোসেফ একদম নিখুঁতভাবে একটা গাড়ি বানিয়ে ফেলেছিল। এবার পল গাড়িতে কিছু পরিবর্তন করার পর ফাইনালি ওটা স্টার্ট করতে সফল হয়। এই খুশিতে পল তাদের দুজনকে গাড়ি চালানো শেখানোর জন্য নিয়ে যায় এবং তাদের ড্রাইভ করার জন্য নদীর পাড়ে পাঠায়। এতে থমাস বেশ রেগে যায়, কারণ পল তাকে খামারে নিয়ে যাওয়ার কথা দিয়েছিল। পল তাকে বলে, থমাস, আজ এই কাজটাই বেশি জরুরি। তখন রাগি মুখ করে থমাস জোসেফের সাথেই চলে যায়, কিন্তু কিছুক্ষণের মধ্যেই থমাসের মুড ঠিক হয়ে যায়, কারণ জোসেফ গাড়িটি খামারের দিকে ঘুরিয়ে দেয়। থমাস আনন্দের সাথে খামারে নেমে যায়। সে জোসেফকে বলে, তুমি যেখানে যেতে চাও যাও, শুধু ফেরার সময় আমাকে এখান থেকে তুলে নিও। অন্যদিকে আমরা পলকে দেখি যে তার বাড়ির দরজায় তৈরি হওয়া মনস্টারের নখের দাগগুলো দেখছিল। সে নতুন কাঠের টুকরো দিয়ে দরজাগুলো আবার মেরামত করে দেয়। এরপর নিজের সাথে কিছুটা ভালো সময় কাটানোর জন্য সে একটি ঝর্ণার দিকে চলে যায়। সেখানে গিয়ে সে একটি রহস্যময় কালো রঙের গুহা দেখতে পায়। অন্যদিকে জোসেফও নদীর পাড়ে পৌঁছে যায়। সে নিজেকে দড়ি দিয়ে শক্ত করে বাঁধে এবং সেখানে থাকা একটা বড় জাহাজের ভেতরে ঢুকে পড়ে। তাকে এখান থেকে কিছু জরুরি জিনিসপত্র জোগাড় করতে হতো। সে খুব সাবধানে জাহাজটি দেখছিল, কিন্তু যেমনই সে একটা কম্পার্টমেন্টে যায় এবং সেখানকার কেবিনগুলো খোলে, অমনি হঠাৎ প্রচুর অদ্ভুত পোকামাকড় তার উপর আক্রমণ করে বসে। তার শরীর পুরোপুরি ঢাকা ছিল, তবুও সেই পোকাগুলো তাকে কামড়ানোর চেষ্টা করতে থাকে। নিজের প্রাণ বাঁচাতে জোসেফকে সেখান থেকে দৌড়ে বেরিয়ে আসতে হয়। থমাসও খামারের ভেতর নিজের কাজে ব্যস্ত হয়ে পড়েছিল, কিন্তু এই কাজটা ছিল একটা বাহানা মাত্র। আসলে সেখানে কাজ শেষ করে সে তার গার্লফ্রেন্ড রোজের সাথে দেখা করে। তারা দুজনে একটা গাছের নিচে বসে বেশ ভালো সময় কাটায়। ছোটবেলা থেকেই তারা এই গাছের নিচে বসতো। তো কথা বলতে বলতে এখানে তাদের মন বেশ খারাপ হয়ে যায়, কারণ আজ পর্যন্ত তারাও এই ধাঁধার উত্তর খুঁজে পায়নি যে পৃথিবীর সাথে আসলে এমনটা কিভাবে হলো, এই মনস্টারগুলো কারা আর এরা আসলে কোথা থেকে এসেছে। এরপর তারা দেখে যে সন্ধ্যা হয়ে আসছে এবং সূর্য ডোবার আগে তাদের ঘরে ফিরে যেতে হবে। তাই থমাস খামার থেকে দৌড়ে বাইরে আসে এবং যাওয়ার আগে তারা দুজন একে অপরকে জড়িয়ে ধরে। এদিকে পল যখন ঝর্ণা থেকে বাড়ি ফিরে আসে তখন সে ভীষণ চিন্তায় পড়ে যায়, কারণ তাদের কুকুরটি বাড়ির বাইরে ছিল এবং তার দুই ছেলে তখনও বাড়ি ফেরেনি। অন্যদিকে জোসেফ তাড়াতাড়ি গাড়ি স্টার্ট করে এবং বাড়ি ফেরার জন্য রওনা দেয়। থমাসও দৌড়ে বাড়ির দিকে আসছিল, কিন্তু এরই মধ্যে সে মাটির নিচে তৈরি হওয়া একটি অদ্ভুত গর্তে আটকে যায়। এদিকে জোসেফ যখন তার ভাইকে নিতে খামারে পৌঁছায় তখন সে থমাসকে কোথাও খুঁজে পায় না। এটা দেখে সে খুব অস্থির হয়ে পড়ে। কিছু বুঝতে না পেরে সে সরাসরি নিজের বাড়ি চলে যায় এবং তার বাবাকে সবকিছু খুলে বলে। সে বাবাকে জানায় যে কিভাবে সে থমাসকে খামারে ছেড়ে এসেছিল, কিন্তু এখন তাকে কোথাও পাওয়া যাচ্ছে না। পল তাকে বলে, ঠিক আছে, আপাতত তুমি শান্ত হয়ে ভিতরে যাও এবং সব দরজা জানালা ঠিকমতো লক করে দাও। আমি কুকুরটাকে নিয়ে থমাসকে খুঁজতে যাচ্ছি। কথা বলেই সে বাড়ি থেকে বেরিয়ে পড়ে। এখানেই আমাদের সেই গর্তের দৃশ্যটি দেখানো হয়, যার ভেতরে থমাস আটকে গিয়েছিল। চারপাশে ঘুটঘুটে অন্ধকার ছিল। থমাস কাঠের টুকরোগুলোতে আগুন জ্বালিয়ে গর্তের ভেতরটা দেখার চেষ্টা করে এবং সে চমকে ওঠে যখন সে সেখানে একটা অদ্ভুত কালো হাত দেখতে পায়। সেই মনস্টার থমাসের উপর আক্রমণ করার আগেই থমাস নিজের কাছে থাকা ছোট্ট ছুরিটি বের করে এবং সঙ্গে সঙ্গে সেই মনস্টারের হাতে আঘাত করে। এমনটা করতেই মনস্টারগুলো মারাত্মক ক্ষেপে যায়। থমাস পিছিয়ে আসবে তার আগেই সেই মনস্টার গর্ত থেকে বাইরে বেরিয়ে আসে, কিন্তু সেখানে আরো একটা বিশাল মনস্টারও ছিল, যা পেছন থেকে থমাসের মুখ খুব বাজেভাবে চেপে ধরে। থমাসের শ্বাস নিতেও কষ্ট হচ্ছিল এবং সে প্রায় মারাই যাচ্ছিল। ঠিক সেই সময় পল তাকে বাঁচাতে সেখানে এসে হাজির হয়। পলও সেই মনস্টারটিকে পেছন থেকে জড়িয়ে ধরে। প্রথমে সে থমাসকে ওই মনস্টারের হাত থেকে ছাড়ায় এবং তারপর নিজের ছুরি দিয়ে তাকে বারবার আঘাত করে জখম করতে থাকে। ভাগ্যবশত এই যাত্রায় থমাসের প্রাণ বেঁচে যায়, কিন্তু এখন সমস্যা ছিল এই যে অনেক রাত হয়ে গিয়েছিল এবং এই সময়ে এই গভীর জঙ্গলের ভেতর দিয়ে বাড়ির দিকে দৌড়ানো মোটেও নিরাপদ ছিল না, কারণ রাতের বেলা সব জায়গায় মনস্টাররা ঘুরে বেড়ায়। তারা নিজেদের কাছে একটা সুড়ঙ্গ দেখতে পায়। এর ভেতর দিয়ে হাঁটতে হাঁটতে তারা মাটির নিচে তৈরি আরেকটি অদ্ভুত গর্তের কাছে পৌঁছে যায়। পল ভাবে যে এই গর্তের ভেতর রাত কাটানো তাদের জন্য নিরাপদ হতে পারে। নিজেদের প্রাণ বাঁচাতে তারা সেই জায়গার প্রবেশপথটাও বন্ধ করে দেয়। প্রবেশপথ বন্ধ করতেই হঠাৎ তারা মনস্টারদের গর্জন শুনতে পায়। বিপদ বুঝতে পেরে পল তার কাছে থাকা জিনিস দিয়ে আলো জ্বালায়, আর এমনটা করতেই সেই গর্তের ভেতর ভয়ানক ভূমিকম্পর মতো কম্পন শুরু হয়ে যায়। তাদের কুকুরটি ঘেউ ঘেউ করে তাদের বোঝানোর চেষ্টা করছিল যে এখানে বিপদ আছে। পল বুঝতে পারে যে এই মাটির গর্তের ঠিক ওপরেই সেই মনস্টারগুলো উপস্থিত রয়েছে, যাদের থেকে সে এতদিন ধরে পালিয়ে বেড়াচ্ছে। মনস্টারগুলো ওপর থেকে মাটি ফেলে এই গর্তটি ভরাট করতে শুরু করে। এটা পরিষ্কার হয়ে যায় যে এই জায়গাটি আসলে এই মনস্টার
মনস্টারদেরই তৈরি করা একটা ফাঁদ ছিল, যার মধ্যে থমাস আর পল দুজনেই এখন ফেসে গেছে। আর এখন এই মনস্টারগুলো তাদের এখানে জ্যান্ত কবর দেওয়ার চেষ্টা করছে। পলের কাছে তাদের প্রাণ বাঁচানোর আর কোনো উপায় ছিল না, তাই মনস্টারদের ভয় দেখানোর জন্য সে গর্তের একটা ছোট্ট ছিদ্র দিয়ে নিজের হাতের আলো বাইরে বের করে দেখায়। আর এটা দেখা মাত্রই মনস্টাররা আরো বেশি রেগে যায়। এবার মনস্টাররা গর্তের মুখটা পুরোপুরি খুলে দেয় এবং বাবা ছেলের উপর আক্রমণ করার জন্য গর্তের ভেতর ঢুকে পড়ে। মনস্টার ভেতরে আসতেই পল থমাসকে গর্ত থেকে বাইরে ঠেলে দেয় এবং সেই মনস্টারকে মারার জন্য পল তার কাছে থাকা ছোটখাটো জিনিসপত্র দিয়ে একটি বিস্ফোরণ ঘটায়। এতে সে নিজেও মারাত্মক জখম হয়। এদিকে বাড়িতে জোসেফ মনস্টারদের কথা বলার মতো অদ্ভুত আওয়াজ শুনতে পায় এবং সে তাদের হাত থেকে বাঁচার জন্য পরিকল্পনা করতে শুরু করে। এই জন্য সে নিজের চেয়ারটি মেন দরজার ঠিক সামনে রাখে এবং চেয়ারের সাথে একটা দড়ি বেঁধে সেখানেই বসে পড়ে। কিন্তু বসে থাকতে থাকতে হঠাৎ তার চোখ লেগে যায় এবং সে ঘুমিয়ে পড়ে। কিন্তু মনস্টাররা তখনও তার বাড়ির বাইরেই ছিল এবং এখানে দরজার একটি ছোট্ট ছিদ্র দিয়ে একটা মনস্টার জোসেফকে দেখে নেয়। জোসেফকে ঘুমাতে দেখে সেই মনস্টার দরজায় ঝোলানো কাঠের টুকরোটা সরিয়ে দেয় এবং খুব সাবধানে জোসেফের দিকে তাকায়, জোসেফ সত্যি ঘুমাচ্ছে কিনা তা পরীক্ষা করার জন্য। এটি নিশ্চিত হতে মনস্টারটি নিজের নখ জাদুর কাঠির মতো লম্বা করে জোসেফের মুখের দিকে নিয়ে যায়। যখন জোসেফ কোনো প্রতিক্রিয়া দেখায় না, তখন মনস্টারটি নিশ্চিত হয়ে যায় যে জোসেফ সত্যি ঘুমাচ্ছে। এখন মনস্টার ধীরে ধীরে দরজা খুলে ঘরের ভিতরে ঢুকে পড়ে। আর যেমনই মনস্টার ভেতরে আসে, জোসেফ তার চেয়ারে বাঁধা দড়ি এক ঝটকায় টেনে খুলে দেয় এবং চোখের পলকে ওপর থেকে একটা লোহার খাঁচা নিচে এসে পড়ে, যার মধ্যে মনস্টারটি আটকে যায়। আসলে এখানে আমরা বুঝতে পারি যে জোসেফ আসলে কখনো ঘুমায়নি। এখানে যা কিছু ঘটছিল সব তার পূর্ব পরিকল্পিত ছিল। সে আসলে একটা মনস্টারকে জ্যান্ত ধরার ফাঁদ পেতেছিল। এদিকে সকাল হয়ে গিয়েছিল এবং জোসেফের বাবা এবং তার ভাই তখনও বাড়ি ফিরে আসেনি। তাদের কোনো খোঁজ মিলছিল না, তারা আদেও ফিরে আসবে কিনা এই সব নিয়ে জোসেফ খুব টেনশনে পড়ে যায়। তাই এখন সে নিজের গাড়িটি নিয়ে তার বাবা আর ভাইকে খুঁজতে বেরিয়ে পড়ে। অন্যদিকে আমরা থমাসকে দেখি যে গর্তের প্রবেশপথটি খোলার চেষ্টায় লেগেছিল। এরপর সে কোনোভাবে আহত পলকে সেই গর্ত থেকে বাইরে বের করে নিয়ে আসে। তাদের কুকুরটিও এই সুযোগে বাইরে বেরিয়ে আসে এবং কুকুরটি দূর থেকে জোসেফের গাড়ির আওয়াজ শুনতে পায়। সে দৌড়ে জোসেফের কাছে যায় এবং তাকে থমাস ও পলের কাছে নিয়ে আসে। পলকে এমন গুরুতর জখম অবস্থায় দেখে জোসেফের খুব কষ্ট হয়। এখন দুই ভাই মিলে পলকে কোনোভাবে গাড়িতে বসায় এবং তাকে নিয়ে নিজেদের বাড়ি ফিরে আসে। পলের এই আশঙ্কাজনক অবস্থায় তার চিকিৎসার খুব প্রয়োজন ছিল। তারা যখন তাদের বাবার চিকিৎসা নিয়ে কথা বলছিল, তখনই থমাসের নজর সেই খাঁচার দিকে যায়। যেমনই সে খাঁচার উপর থেকে কম্বলটি সরায়, সে দেখে যে তার ভেতরে একটা মনস্টার বন্দী রয়েছে। জোসেফ তাকে বলে এটা আবার ঢেকে দাও, আলোতে মনস্টারদের খুব কষ্ট হয়। এখানে পলের ব্যান্ডেজ করার সময় জোসেফ তাকে জানায় যে হয়তো গত রাতে দুটি মনস্টার এখানে এসেছিল, যাদের মধ্যে একটাকে আমি ধরে ফেলেছি। মনস্টাররা আসলে আমাদের চেয়েও অনেক বেশি বুদ্ধিমান। সে ওই মনস্টারদের ওপর গবেষণা করতে চায়। থমাস তখন তাকে বলে যে গত রাতে বাবা ওই গর্তের ভেতর অনেকগুলো মনস্টারকে ব্লাস্ট করে মেরে ফেলেছে। জোসেফ অবাক হয়ে বাবার কাছে জানতে চায়, তুমি সত্যি এমনটা করেছো বাবা? পল উত্তর দেয়, হ্যাঁ, আমাকে কিছু মনস্টারকে মারতেই হতো। এটা শুনে জোসেফ বলে, তাহলে মনস্টাররা নিশ্চয়ই প্রতিশোধ নিতে আসবে, কারণ ওরা বেশ বুদ্ধিমান ও হিংস্র। থমাসের কাছে এইসব কথা একদম ফালতু মনে হয়। সে তাদের ঘরে বেঁচে থাকা মনস্টারকে মেরে ফেলতে চায়। সে তাড়াহুড়ো করে খাঁচাটা খুলেও দেয়, কিন্তু খাঁচা খুলতেই ভয়ের চোটে সেই মনস্টারটি খাটের নিচে গিয়ে লুকিয়ে পড়ে। মনস্টারকে দেখে তাদের কুকুরটি ঘেউ ঘেউ করতে থাকে আর কুকুরের আওয়াজ শুনে হঠাৎ মনস্টারের আচমকা পরিবর্তন ঘটে। এতক্ষণ ভয়ার্ত থাকা সেই মনস্টার হঠাৎ বাঘের মতো হিংস্র হয়ে ওঠে। সে জোসেফ আর থমাসের উপর আক্রমণ করার জন্য তেড়ে আসে। সেই মনস্টারের আক্রমণ থেকে বাঁচতে জোসেফ একটা লাঠি দিয়ে তাকে দূরে রাখার চেষ্টা করে এবং এক সেকেন্ডও সময় নষ্ট না করে থমাস তার কুড়াল দিয়ে এক কোপে সেই মনস্টারের ঘাড় শরীর থেকে আলাদা করে দেয়। শেষমেশ মনস্টারটি তো মারা যায়, কিন্তু জোসেফ তার উপর গবেষণা করতে চেয়েছিল, তাই সে সেই মরে যাওয়া মনস্টারকে নিজের বেসমেন্টে নিয়ে যায়। সে মনস্টারকে স্টাডি করার জন্য তার শরীরে বেশ কয়েকটি কাটাকুটিও করে। তবুও সে বুঝতে পারছিল না যে মনস্টারটি আসলে দেখতে কার মতো, মানুষের মতো নাকি কোনো পশুর মতো। সে তখনও কিছুই বুঝে উঠতে পারছিল না। কাজ করার সময় থমাস আবার তার কাছে আসে। আসলে সে জোসেফকে রোজের বাড়িতে নিয়ে যেতে চাইছিল। তাদের কাছে অনেক খামার ছিল, একটা সুন্দর বাড়ি ছিল, আর সেই বাড়ির চারপাশে সুরক্ষার জন্য বেড়া দেওয়া ছিল। সেখানে তারা মনস্টারদের থেকে নিরাপদ থাকতে পারত। সেখানে হয়তো পলের জন্য ঔষধও
পাওয়া যেত। কিন্তু জোসেফের মনে হচ্ছিল যে তাদের প্রতিবেশীরা কোনোভাবেই তাদের সাহায্য করবে না। এখানে থমাসের জেদের কাছে হার মেনে তারা পলকে গাড়িতে বসায় এবং রোজের বাড়ির দিকে রওনা দেয়। সেখানে গিয়ে জোসেফের আশঙ্কাই সত্যি প্রমাণিত হয়, কারণ এই লোকগুলো তাদের সাহায্য করতে পরিষ্কার মানা করে দেয়। তারা বলে, আমাদের কাছে পর্যাপ্ত ঔষধ বা খাবার কিছুই নেই, আমরা আরো 3 জন মানুষকে এখানে আশ্রয় দিতে পারবো না। এখানে বাড়ির মালিক অর্থাৎ রোজের বাবা বলে যে যদি থমাস থাকতে চায় তবে সে থাকতে পারে, কারণ সে প্রতিদিন আমাদের খামারের কাজে অনেক সাহায্য করে। তাদের কথা শুনে জোসেফ ফিরে যেতে উদ্যত হয় এবং থমাস তার পেছনে আসে, কিন্তু সে এবার খুব রেগেছিল। রাগের মাথায় সে জোসেফকে আজে বাজে কথা শুনিয়ে দেয়। তার কথা শুনে থমাস নিজেও প্রচন্ড রেগে যায় এবং আবারও দুই ভাইয়ের মধ্যে মারামারি শুরু হয়ে যায়। থমাস জোসেফকে মারতে থাকে, কিন্তু যখন সে বুঝতে পারে যে সে ভুল করছে তখন সে উঠে দাঁড়ায়, নিজের গাড়ি স্টার্ট করে এবং অচেতন বাবাকে নিয়ে সেখান থেকে চলে যায়। অন্যদিকে থমাস রোজের পরিবারের সাথেই থেকে যায়। থমাস সেখানে খুব ভালো খাবার পায় এবং রোজ তাকে নিজের ঘরে নিয়ে যায়। এদিকে জোসেফ যে পলকে নিয়ে যাচ্ছিল, সে মাঝ রাস্তায় দেখে যে জঙ্গলের পশু পাখিরা খুব দ্রুত এদিক ওদিক পালাচ্ছে। এর মানে ছিল যে সেই অদ্ভুত মনস্টাররা মাটির নিচ দিয়ে চলাচল করছে। যখন সে নিজের বাড়ির কাছে পৌঁছায় তখন সে তার বাড়ির পাশে একটা বড় ফাটল দেখতে পায়। সে বুঝতে পারে যে এই ফাটলটি আসলে এই মনস্টাররাই তৈরি করেছে, অর্থাৎ তার অনুমান একদমই ঠিক ছিল যে এই মনস্টারগুলো এখানে প্রতিশোধ নিতে এসেছে। যদি তাকে নিজের প্রাণ বাঁচাতে হয় তবে এখন তাকে লড়াইয়ের জন্য প্রস্তুত হতে হবে। তাই সে পলকে একটা নিরাপদ জায়গায় শুইয়ে দেয়। এরপর সে ঘরের ভেতরে থাকা সমস্ত দরকারি ও অদ্ভুত জিনিসপত্র এক জায়গায় জড়ো করে এবং একটা প্ল্যান বানাতে শুরু করে। সে বাড়ির সমস্ত দরজা এবং জানালা বন্ধ করতে থাকে, আর যখন সে হাঁটছিল তখনই সে মেঝের একটা ফাটলে আটকে যায়। জোসেফ বুঝতে পারে যে সেই মনস্টাররা মাটির নিচে গর্ত খুঁড়ে টানেল তৈরি করে ফেলেছে এবং তারা তাদের ঘরের ভেতর পর্যন্ত পৌঁছে গেছে। অন্যদিকে রোজের বাড়িতে আমরা দেখতে পাই যে থমাস তাদের রান্নাঘর পরীক্ষা করছিল। রোজ সেখানে আসে এবং তখন থমাস রোজকে বুঝিয়ে বলে, আমি কোনো চোর নই, আমি আসলে আমার বাবার জন্য খুব চিন্তিত, তাই দেখছিলাম যদি বাবার জন্য কোনো ঔষধ পাওয়া যায়। তাকে এভাবে ব্যাকুল হতে দেখে রোজ নিজে থেকে তাকে কিছু ঔষধ এনে দেয়। থমাস তাকে ধন্যবাদ জানায়। এরপর সে সেখান থেকে বাইরে বের হয় এবং কথা দেয় যে সে নিশ্চয়ই ফিরে আসবে। কিন্তু তাদের এই সমস্ত কথাবার্তা সেখানে থাকা একজন কাজের লোক শুনে ফেলে। সে বাইরে আসে এবং থমাসের দিকে সরাসরি বন্দুক তাক করে ধরে। সে তাকে চোর বলতে শুরু করে, কিন্তু থমাস সবাইকে বোঝানোর চেষ্টা করে যে রোজ নিজে আমাকে এই ঔষধগুলো দিয়েছে, আমি কোনো চুরি করিনি। কিন্তু কেউ তার কোনো কথা শোনার জন্যই প্রস্তুত ছিল না, হয়তো তারা তাকে গুলি করেই দিত। কিন্তু এই লোকগুলো থমাসকে একটা ঘরের ভেতরে নিয়ে যায় এবং সেখানে জোরে মিউজিক বাজিয়ে দেয়। তারা থমাসকে মেঝেতে দড়ি দিয়ে বেঁধে ফেলে এবং দূরে দাঁড়িয়ে থাকা এক ব্যক্তি তার দিকে বন্দুক তাক করে থাকে। তারা তাকে গুলি মারতেই যাচ্ছিল, কিন্তু গুলি চালানোর আগেই সেই লোকটির পায়ের নিচের মেঝে ভেঙে যায় এবং সে মাটির নিচে পড়ে যায়। অন্য একজন লোক তাকে দেখতে যায়, আর এরই মধ্যে একটা বিশাল অদ্ভুত কালো মনস্টার সেখানে চলে আসে। মনস্টারের আওয়াজ শুনে ভেতরে রোজের বাবা মাও জেগে ওঠে। অন্যদিকে কি হচ্ছে তা দেখার জন্য রোজের বাবা যখন মোমবাতি নিয়ে দরজা খুলতে যায় তখনই একটা মনস্টার তার উপর হামলা করে বসে। এই মনস্টারগুলো এতটাই ভয়ানক ছিল যে সে তাকে সামলাতেই পারছিল না। তার হাতে থাকা মোমবাতিটিও নিচে পড়ে যায়, যার ফলে ঘরের পর্দায় আগুন লেগে যায়। আগুনের আলো দেখা মাত্রই মনস্টারটি সেই লোকটিকে ছেড়ে দেয়। তারপর সে রোজের মাকে গিয়ে ধরে। নিজের স্ত্রীকে বাঁচানোর জন্য রোজের বাবা সেই মনস্টারকে শক্ত করে জড়িয়ে ধরে এবং তাকে পিছনের দিকে ধাক্কা দেয়। রোজের মা উঠে দাঁড়ায় এবং রোজকে খোঁজার জন্য বাইরের দিকে দৌড়াতে শুরু করে, কিন্তু আগে বাড়ার আগেই মনস্টাররা তাকে ধরে ফেলে এবং তার শরীরে নখ দিয়ে আঘাত করে তাকে মেরে ফেলে। রোজ নিজের ঘর থেকে এইসব আর্তনাদ শুনছিল, কিন্তু সে জানতো না যে এই আওয়াজগুলোর কারণে তার বাবা মা দুজনেই মারা গেছেন। তো আওয়াজ বন্ধ হতেই সে দেখার জন্য ঘর থেকে বাইরে বের হয়। সে চারপাশে শুধু রক্ত দেখতে পায়, আর রক্তের দাগ অনুসরণ করতে করতে সে তার বাবা মায়ের ওয়াশরুমে পৌঁছে যায়। সেখানে পৌঁছানো মাত্রই সে চিৎকার করে ওঠে, কারণ তার মৃত মা তার সামনে পড়েছিল এবং সেখানেই একটা বিশাল মনস্টারও দাঁড়িয়েছিল। বাড়ির অন্য অংশে যেখানে চাকররা থমাসকে বেঁধে রেখেছিল সেখানেও একটা মনস্টার সবাইকে মেরে ফেলেছিল এবং এখন সে থমাসের দিকে যাচ্ছিল যাতে তাকেও মেরে ফেলা যায়। এখানে থমাস নিজেকে বাঁচানোর জন্য মরিয়া হয়ে নিজের হাত পা নাড়াতে শুরু করে। অনেক কষ্টে নিজেকে মুক্ত করে সে পিছনের দিকে পালানোর চেষ্টা করে, কিন্তু সে তার এই চেষ্টায় ব্যর্থ হয়, কারণ এখন তাকে মারার জন্য মনস্টারটি একদম তার সামনে চলে এসেছিল। কিন্তু ঠিক সেই সময় রোজ একটি বন্দুক নিয়ে সেখানে আসে এবং গুলি চালিয়ে সেই মনস্টারটিকে মেরে ফেলে। তারা মনস্টারদের হাত থেকে বেঁচে যায় এবং দৌড়ে বাড়ি থেকে বাইরে বেরিয়ে আসে। থমাস দেখে যে রোজের পুরো বাড়িটি আগুনে পুড়ছে।
রোজ তাকে বলে যে আমার বাবা মা মারা গেছেন। এটা শুনে থমাসের খুব কষ্ট হয়, কিন্তু এখন এই সব কথায় জড়ানোর মতো কোনো সময় ছিল না। এই জরুরি পরিস্থিতিতে তারা থমাসের বাড়িতে যাওয়ার সিদ্ধান্ত নেয়। অন্যদিকে জোসেফ তখনও সেই মনস্টারদের সাথে লড়াই করার প্ল্যানিং করছিল। মনস্টাররা তাদের বাড়িতে যতগুলো গর্ত বানিয়েছিল, জোসেফ বাড়ির সমস্ত আসবাবপত্র দিয়ে সেই গর্তগুলো বন্ধ করে দেয়। নিজেকে প্রস্তুত করার পর সে তার অচেতন বাবার মাথায় খুব পরম মমতায় হাত বুলিয়ে দেয়। এরপর সে মনস্টারদের সাথে লড়াই করার জন্য বাইরে আসে। হঠাৎ তার দরজায় থাকা একটা ছোট্ট জানালা খুলে যায়। সে ভয় পেয়ে পেছনের দিকে তাকায়, কিন্তু সেখানে থমাস আর রোজ ছিল। তাদের দেখে জোসেফ স্বস্তির নিঃশ্বাস ফেলে। থমাস তার ভাইয়ের সাহায্য করার জন্য এখানে এসেছিল এবং জোসেফেরও এখন তার ভাইয়ের খুব প্রয়োজন ছিল। তারা এই বিষয়েই কথা বলছিল। তখনই পেছন থেকে পলের গলার আওয়াজ পাওয়া যায় এবং বাবাকে জ্ঞান ফিরতে দেখে দুই ভাই খুব খুশি হয়। থমাস তার জন্য যে ঔষধগুলো নিয়ে এসেছিল, তারা সেই ঔষধগুলোই তার বাবাকে খাইয়ে দেয়। তখন পল তাদের বলে, এখন আমাদের বেঁচে থাকার জন্য শেষ মুহূর্ত পর্যন্ত লড়াই করার সময় চলে এসেছে। এখানে জোসেফ বাকি দুজনকে নিজের প্ল্যানটা বলে এবং তারা তাদের কাছে থাকা সমস্ত গ্যাস ও পেট্রোল এক জায়গায় জড়ো করতে শুরু করে। বাড়ির প্রতিটি অংশে পেট্রোল এবং গ্যাস সিলিন্ডার ছড়িয়ে দেওয়ার পর তারা তাদের পুরনো ফ্রিজারটি বাড়ির একদম মাঝখানে এনে রেখে দেয়। রোজও ওখানকার বাকি জানালাগুলো বন্ধ করে দেয়। এরপর ছোটখাটো বাজি থেকে শুরু করে দেশলাই এবং এমন সমস্ত জিনিস যা দিয়ে আগুন জ্বালানো সম্ভব সবকিছু তারা ঘরের ভেতর ছড়িয়ে দেয়। এমনকি তাদের বাবার সিগারেটও তারা ছাড়েনি। এভাবে তারা সমস্ত প্রস্তুতি সম্পূর্ণ করে এবং তারা দেখে যে মনস্টারদের তৈরি করা সেই গর্তটি যা তারা ফার্নিচার দিয়ে ঢেকে রেখেছিল, এখন তার উপরের ফার্নিচারগুলো কাঁপতে শুরু করেছে। এর মানে ছিল যে মনস্টাররা এখানে পৌঁছে গেছে। অন্যদিকে যে ঘরে পল ছিল, সেখানে চিমনির ভেতর দিয়ে একটা মনস্টার পলের ঘরে ঢুকে পড়ে। এখানে একটা গর্ত থেকেও একটা মনস্টার বাইরে বের হয়, যার ওপর থমাস পেছন থেকে আক্রমণ করে। কিন্তু মারাত্মক আঘাতের পরেও মনস্টারটি মরে না, উল্টে সে থমাসের উপর চড়াও হয় এবং থমাসকে মারার আগেই আবার থমাস মনস্টারের মাথায় সজোরে আঘাত করে এবং তাকে মেরে ফেলে। এখানে তৃতীয় আরেকটি মনস্টার রোজের উপর হামলা করে এবং নিজের প্রাণ বাঁচাতে সে বন্দুক থেকে গুলি চালায়। এই যাত্রায় সেও সেই মনস্টারটিকে মেরে ফেলে। এরই মধ্যে পল তাদের কাছে আসে, যে পুরোপুরি রক্তে ভিজে ছিল। আসলে তার উপরও মনস্টাররা আক্রমণ করেছিল, কিন্তু সেও মনস্টারকে মারতে সফল হয়েছিল। এক এক করে প্রচুর মনস্টার সেখানে আসতে শুরু করে এবং পল তাদের ওপর অন্ধের মতো গুলি চালাতে থাকে। কিন্তু এতগুলো মনস্টার মরার পরেও আরো অনেক মনস্টার তাদের দিকে এগোতে থাকে। এসব করতে করতে পলের বন্দুকের সমস্ত গুলি শেষ হয়ে যায়, আর এখন পল বন্দুকটিকে উল্টো করে ধরে সেই মনস্টারগুলোকে পিটিয়ে পিটিয়ে মারতে শুরু করে। পেছন থেকে রোজ এবং জোসেফও সেই মনস্টারদের মারছিল, কিন্তু মনস্টারদের সংখ্যা যেন আস্তে আস্তে বেড়েই চলেছিল। নিজেদের বাঁচাতে পল এখন তাদের নিজেদের প্ল্যান অনুযায়ী কাজ করতে বলে। তারা তিনজন গিয়ে সেই ফ্রিজারের ভেতর বসে পড়ে। এরপর পল পুরো বাড়িতে আগুন ধরিয়ে দেয় এবং কাঠের ফার্নিচার ও সব জায়গায় পেট্রোল থাকার কারণে পুরো বাড়িটি একটা বোমার মতো বিকট শব্দে ব্লাস্ট হয়ে যায়। এই ব্লাস্টে প্রচুর মনস্টার সেখানেই মারা যায়, কিন্তু ফ্রিজারটি বেশ কিছুক্ষণ ধরে কাঁপতে থাকে। আর যখন ওটা কাঁপা বন্ধ হয়, তখন তারা ভাবে যে হয়তো এবার একটু শান্তি মিলবে। তারা দ্রুত ফ্রিজার থেকে বাইরে বের হয় এবং পলকে খোঁজার চেষ্টা করে, যাকে তারা কোথাও দেখতে পাচ্ছিল না। এখানে জোসেফ যেমনই একটা কাঠের টুকরো তোলে, অমনি নিচ থেকে একটা মনস্টার যা তখনও আগুনে জ্বলছিল তাদের উপর আক্রমণ করার চেষ্টা করে। নিজেদের বাঁচাতে তারা বাড়ি থেকে বাইরে বেরিয়ে আসে এবং গাড়ি নিয়ে পালাতে শুরু করে, কিন্তু জ্বলন্ত মনস্টারগুলো নিজেদের একটা টায়ারের মতো গোল বানিয়ে তাদের পিছু নিতে শুরু করে। রোজ বন্দুক দিয়ে তাদের উপর হামলা করে, কিন্তু কোনো গুলিতেই সেই মনস্টারদের কিছুই হচ্ছিল না। মনস্টার দিয়ে তৈরি সেই টায়ারটি যেমনই তাদের খুব কাছে চলে আসে, রোজ বন্দুকের পেছনের অংশ দিয়ে তার উপর সজোরে আঘাত করে এবং সেই চাকাটি ভেঙে যায়। মনস্টারগুলো সেখানে চারিদিকে ছড়িয়ে পড়ে এবং সব মনস্টার পুড়ে ছাই হয়ে যায়, কিন্তু তারা গাড়ি থামায় না। মাইলের পর মাইল যাওয়ার পর তারা দেখে যে মনস্টাররা আর তাদের পিছু নিচ্ছে না, অর্থাৎ এবার তারা কিছুটা হলেও নিরাপদ ছিল। এই সময় তাদের তিনজনের নজর আকাশের দিকে যায়, কারণ কালো আকাশে তারাগুলো তখনও চকচক করছিল। এই দৃশ্য তারা জীবনে প্রথমবার দেখছিল, কারণ প্রতি রাতে এই দৃশ্য দেখার আগেই তাদের ঘরের ভেতরে বন্দী হয়ে যেতে হতো। ফাইনালি মনস্টারদের সাথে তাদের এই লড়াইয়ের অবসান ঘটে। এবার সকালে যখন তারা নিজেদের বাড়ি ফিরে আসে, তখন সেখানে আর কিছুই অবশিষ্ট ছিল না। তারা এবার রোজের বাবা মা এবং পলের শেষকৃত্য সম্পূর্ণ করে এবং তারা সিদ্ধান্ত নেয় যে তাদের যেটুকু জিনিসপত্র বেঁচে আছে সেগুলো নিয়ে তারা এখান থেকে দূরে কোথাও চলে যাবে। তারা আশা করে যে হয়তো তাদের আর কখনো এমন কোনো লড়াই লড়তে হবে না। তো ফাইনালি তাদের তিনজনকে একসাথে দেখিয়ে এই সিনেমাটি এখানেই শেষ হয়ে যায়।
যায়। যদিও এই মুভিতে আমাদের মনস্টারদের সম্পর্কে কোনো তথ্য দেওয়া হয়নি যে এরা কিভাবে এলো বা আসলে এদের অস্তিত্ব ও উৎস কি, তবে শোনা গেছে যে এই মুভির হয়তো একটা নেক্সট পার্ট আসবে। তো এটা অনেকটা এ কোয়াইট প্লেস মুভির মতো হয়ে গেল, যার পরবর্তী পার্টে আমরা ধীরে ধীরে জানতে পারবো যে এই মনস্টারদের আসল রহস্যটা কি।